দর্শক স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, আমরা যেটা করি যে নিয়মিতই আপনাদের সামনে প্রতি শুক্রবার হাজির হয়েছে এবং আজকে তার একটু ব্যতিক্রম। প্রতি সপ্তাহে তো আমি একা হাজির হই, আজকে আমি একা নয়, আজকে আমার সঙ্গে রয়েছেন স্পেশাল একজন অতিথি। স্পেশাল বলছি কারণ দীর্ঘ সময় পরে তিনি টেলিভিশনে আবারও আসলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের অনেক কোয়েরি আছে যাকে নিয়ে, তার সম্পর্কে আজকে আমরা শুনবো। তাই বলা যায় যে আজকের দিনটা, আজকের এপিসোডটা স্পেশাল। আজকে যিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন সেই 90-এর দশক থেকে শুরু করে 2000 দীর্ঘ একটা সময় মঞ্চে টেলিভিশনে বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপন দিয়ে তিনি অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পরিচিত। কাজ করেছেন কমার্শিয়াল, নন কমার্শিয়াল বিভিন্ন সিনেমাতে এবং এই মুহূর্তে তিনি দেশের বাহিরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। বাংলাদেশের নাম আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছেন। দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ওমর আয়াজ অনি। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আসসালামু থ্যাংক ইউ সো মাচ। আমার এতগুলো প্রশংসা করেছে, আমি এটা আমার জন্য নাকি অন্য কারোর জন্য বলছেন। থ্যাংক ইউ সো মাচ ফর সেইং দ্যাট। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। ভাইয়া, প্রায় আমরা কথা বলছিলাম 6 বছর পরে বাংলাদেশের ক্যামেরার সামনে আসলেন। হ্যাঁ, আসলে অনেক বছর পরে আমার একটা বিশাল গ্যাপ হয়ে গেছে দেশের বাইরে থাকার কারণে। বাট থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। না, ডেফিনেটলি আমরা অনার্ড যে একটা সময় যে মানুষটা নিয়মিত কাজ করতো, মঞ্চ বলি, টেলিভিশন বলি, অথবা বিজ্ঞাপন বলি, নাটক বলি, সিনেমা বলি, সেখানে একটা দীর্ঘ বিরতি দিয়ে দেশের বাহিরে কাজ করলেন। দেশে অনেক দিন কাজ করা হয়নি। একটু জানতে চাই যে প্রায় 15-র দিকে হয়তো বা আপনি 15 বা 20 বা 19-এর দিকে বাংলাদেশ থেকে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। 6 বছর ধরে একটানাই আছেন সেখানে। মানে এই মানুষটার ব্রেক নেওয়ার কারণটা আসলে কি? দেশের বাইরে হুট করেই চলে গেলেন? ও না, আমি গিয়েছিলাম আসলে একটা সিনেমার কাজ করার জন্য, এবং সেটা ওইখানকার 2019-এর শেষের দিকে গেলাম। 2020-এ শুটিং হওয়ার কথা ছিল, বুশফায়ার শুরু হলো, পোস্টপন্ডেড। তারপরে ওখানে কোভিড শুরু হয়ে যাওয়ার কারণে সবকিছুই বন্ধ। 2 বছরের জন্য আটকা ছিলাম অলমোস্ট, কারণ ওই দেশে যাদের পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ ছিল তাদেরকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বের হতে দেয়নি। ওই সময় নিয়ম করে দিয়েছিল যে কান্ট্রি লিভ করা যাবে না গ্রেভ রিজন ছাড়া। ওইটাই ছিল বেসিক রিজন আটকে যাওয়ার। আর তারপরে যেহেতু আটকে গিয়েছিলাম, তারপর ওখানে চাকরি বাকরি শুরু করি। চাকরি বাকরি করতে করতে যা হয়েছে সেটেল ডাউন করা, এবং ওইখানেই আসলে আমি কাজ করা শুরু করেছিলাম আবার। আমি ওখানে সিনেমা করলাম, টিভিসি করলাম, থিয়েটার করলাম। সো ওই প্রসেসটা ওখানে চালু রেখেছি আর কি। সবকিছু মানে বাংলাদেশে যে জিনিসটা করতেন সম্পূর্ণটাই অস্ট্রেলিয়া করা শুরু করলেন। হ্যাঁ, কিন্তু সিনেমা, একটাই পার্থক্য, এখানে অলমোস্ট এভরি উইকে শুটিং করতাম, ওখানে হয়তো বা বছরে 1 থেকে 2 দিন, মানে 1 থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এরকম শুটিং করা হয় পুরো বছরে আর কি। এটাই ডিফারেন্স। বাকি সময়টা বলছিলেন যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, জবের সঙ্গে। আমার প্রফেশন হচ্ছে গিয়ে যে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে অ্যাজ অ্যান অ্যাডভাইজার হিসেবে কাজ করি ডিজিটাল মিডিয়া নিয়ে। সো ডিজিটাল মিডিয়া মার্কেটিং ইজ মাই ব্রেড এন্ড বাটার। আর তার বাইরে হচ্ছে গিয়ে সিনেমায় অভিনয় করা, থিয়েটার ডিরেকশন দেওয়া, কাজ করা। রিসেন্টলি আমি প্রোডিউসিং এর সাথে জড়িত হচ্ছি, সো আই এম প্রোডিউসিং অ্যাজ ওয়েল। সো মেইন স্ট্রিম অস্ট্রেলিয়ান মিডিয়ায় কাজ করার গুটি গুটি পায়ে আগাচ্ছে আর কি, যা বলা চলে। এটা আমাদের জন্য, মানে আমরা ফিল করছি যে আমাদের জন্য একটা অনারের বিষয়, বড় একটা অনারের বিষয়। একটু যদি ভাই ছোট ছোট করে শুনি যে কি কি কাজ অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত করা হয়েছে। টিভিসি বলছিলেন, সিনেমা বলছিলেন, অ্যাজ এ ডিরেক্টর কাজ করেছেন। একটু ছোট করে শুরু করলাম হচ্ছে গিয়ে সিনেমা দিয়ে। সো সিনেমায় ওটার নাম হচ্ছে অটপসি। ওখানে আমি একজন করোনার, মানে হচ্ছে গিয়ে লাশ কাটা ঘরের ডাক্তার হিসেবে ক্যারেক্টারটা। সো ওটা দিয়ে শুরু। এরপরে টিভিসি করলাম হচ্ছে গিয়ে ওখানেরই গভর্নমেন্টের একটি প্রজেক্টের, যেখানে ওরা নতুন কিছু ইন্ট্রোডিউস করেছে অনলাইনে, সেটার মডেল হিসাবে। আর এরপরে থিয়েটার করলাম, যেখানে আমি ডিরেকশন দিলাম আর কি। তো ওই ডিরেকশন দেওয়াতে এটা শর্ট অ্যান্ড সুইট ফেস্টিভ্যাল বলে, অস্ট্রেলিয়ায় প্রায় 70 বছর ধরে চলছে। সেইটাই আমি মনে হয় প্রথম বাংলাদেশের বাঙালি যে নির্দেশনা দিল, এবং আমি এটাতে অ্যাওয়ার্ডও পেলাম, ক্রিউ অ্যাওয়ার্ড, মানে ক্রিটিক্স অ্যাওয়ার্ড বলে। তো ওখানে অভিনয় করেছি মঞ্চে, ডিরেকশনও দিলাম। ওটা আমার বেশ দারুণ একটা কাজ মনে হচ্ছিল, এক্সপেরিমেন্টাল। কারণ ওই দেশে এত সাদাদের মাঝখানে সাধারণত আমাদের চামড়ার মানুষজনরা এই কাজগুলো করার কম গুরুত্ব সুযোগ পায়, কম। তো আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি জাস্ট থিয়েটার করতে চেয়েছিলাম, তাই করছিলাম। তো জাজ এবং জুরিরা মনে করেছে যে না, আমারটা তাদের পছন্দ হয়েছে টেকনিক্যালি। সো
ওই অ্যাওয়ার্ডটা পাওয়া। আর এরপরে রিসেন্টলি একটা সিনেমার সাথে যুক্ত হয়েছি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার, যেখানে আমি হয়তো বা অভিনয় করছি। সো ওইটার অবশ্য কাজ মাত্র শুরু, বেসিক কাজটা শুরু হবে নেক্সট ইয়ার থেকে। নামটা কি নির্বাচন করে ফেলেছেন? যেটা এখন কাজ করছি সেটার নাম হচ্ছে জয়া, এটা ওয়ার্কিং টাইটেল বলে। তো এটা আমাদের নির্দেশক হচ্ছে গিয়ে বাংলাদেশের, উনি বহু বছর ধরে অস্ট্রেলিয়া থাকে। উনিও আমি যেরকম ফিল্ম স্কুলে ঢুকেছিলাম পড়েছিলাম, উনিও ফিল্ম স্কুল গ্রাজুয়েট। একটু যদি তার নামটা। গোলাম মোস্তফা। আচ্ছা, মোস্তফা ভাই হচ্ছেন গিয়ে আমার দেখা মতে বাংলাদেশের বাঙালিদের মধ্যে মনে হয় এতগুলো ফিল্মের ডিগ্রি নেওয়া লোক আমি এর আগে দেখিনি। উনি অনার্স মাস্টার্স, উনি ইজ এ ভেরি অ্যাকমপ্লিশড ডিরেক্টর। উনি এই ছবিটির কাজ শুরু যখন করেন তখন থেকে আমি এটার সাথে জড়িত। তারপরে ওই জায়গায় আমাকে যখন অফার করলেন রোলতানা, লাইক ওয়াও, কেন নয়। অ্যান্ড দেন আমি ওটার প্রডিউসিং এর সাথেও জড়িত হলাম, বিকজ প্রডিউসিং ডাজন্ট মিন অনলি পয়সা দেওয়া, এটার সাথে অনেকগুলো গভর্নমেন্ট ফান্ড হ্যান ত্যান জোগাড় করার ব্যাপার থাকে। আমি আরও একটি ছবির সাথে অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছি, যেটা অবশ্য পুরোই অস্ট্রেলিয়ান, ইংরেজি ভাষা, কারণ এই ছবিটি মাল্টিকালচারাল এবং মাল্টি ল্যাঙ্গুয়াল। আরেকটি যেটি ছবি ওটা অ্যাবসলিউটলি ওয়ার্কিং টাইটেল, আই কান্ট ডিসক্লোজ বিকজ অফ দ্য এনডিএ। ওইটা অবশ্য একটি বুলগেরিয়ান গল্প নিয়ে করা। তো ওটা ডিরেক্টর হচ্ছে বুলগেরিয়া থেকে আসা। ওটা আমার ফিল্ম স্কুলে, আমি আফটেস নামের একটা ফিল্ম স্কুল আছে সেখানে, অস্ট্রেলিয়ান ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট। সো ওইখানকার গ্র্যাজুয়েট হতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, তাহলেই ওরা চান্স দেয় আর কি ওখানে ঢোকার। তো সেইটায় আমার ক্লাসে আমি 16 জন মাত্র, আমরা পুরো সারা বিশ্ব থেকে নেয় ওরা, ওয়ান অফ দেম। সো আমি ওখানে ডিরেকশন পড়লাম, প্রডিউসিং পড়লাম। আর তার আগে আমি যেহেতু বিদেশে কাজ করতে গেলে যেটা হয় যে একটা সার্টিফিকেশন না থাকলে এজেন্টরা আপনাকে নেয় না। তো আমি মেল গিবসনের স্কুলে ঢুকেছিলাম, নাইডা। ওখান থেকে অ্যাক্টিং এর উপর কোর্স করেছিলাম, এটাকে বলে ন্যাশনাল স্কুল অফ ড্রামাটিক আর্টস, ওটাও সিডনিতেই। সো হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে পড়াশোনা করার পরেই আমি আসলে কাজ করাটার মনে হচ্ছে যে আমার জন্য সমীচীন হবে। তার কারণ নতুন জায়গা, নিয়মগুলো আলাদা, ও মানুষ চেনারও একটা ব্যাপার থাকে। একটা ক্ল্যানের সাথে জড়িত হওয়ার জন্য স্কুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, আর সবচেয়ে বড় যে কাজটি শেখার জন্য। সো হ্যাঁ, এই কাজগুলো আমার করার সৌভাগ্য হয়েছে বিকজ অফ মাই স্কুল। আমি যে ফিল্ম স্কুল থেকে ওখানে পড়াশোনা করেছি, মানে কাজ করার ফাঁকে ফাঁকে আর কি। এটাই মুশকিল যে 100% ফুল টাইম, ওই জন্য একটু সময় বেশি লাগে, একটু টাফও হয়ে যায় কাজ এবং পড়াশোনা, বিশেষ করে দেশের বাইরে আরো বেশি টাফ। অ্যাবসলিউটলি। যখন আপনি 9 to 5 জব করেন, একটা ফুল ফ্লেজেড ফুল টাইম জব, তার বাইরে গিয়ে কাজগুলো করতে হয়, যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ওরকম আর কি। আমরা বাঙালিরা যেটা করি যে অন্য কাজও করছি, মিডিয়াতেও ফুল টাইম থাকছি বা কাজ করছি, এটা মাল্টিটাস্কিং আমাদের স্বভাবের মধ্যে। সো ওয়াজন্ট দ্যাট লাইক এলিয়েন। ওই ধরনের টাফ ছিল না হয়তো বা আপনার জন্য? না, তার কারণ আমি দেশেও আসলে অনেক ধরনের কাজের সাথে একসাথে যুক্ত ছিলাম, সেই কারণে হয়তো ওটা আমাকে সেম জিনিসটা, জাস্ট কালচার ভিন্ন, দেশ ভিন্ন। আরো অনেক গল্প তো রয়েছে ভাইয়া, শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অ্যাবসলিউটলি। দর্শক, এই পর্যায়ে বক্স অফিসে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বক্স অফিসে। আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেতা ওমর আয়াজ অনি। চলুন দর্শক, ফিরে যাই অতিথির কাছে। অনি ভাই, যেটা আসলে শুনছিলাম, আমার কাছে মনে হয়েছে আমাদের প্রোগ্রামের টাইমটাই কম হয়ে যাবে আপনার ফুল গল্প কমপ্লিট করার জন্য, কারণ এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি। দেশের বাহিরে যে অভিজ্ঞতা ঝুলিটাকে আরো অনেক বেশি বিস্তৃত করেছেন, প্রসারিত করেছেন। ছোট্ট করে আবারও একটু শুনবো সেই গল্পগুলো। আমি যদি একটু পিছনে ফিরে যাই আপনার জীবনের, বাংলাদেশের সময়টা একটু যদি আপনাকে নস্টালজিক ফিল করাতে চাই, যে কেমন ছিল সেই সময়গুলো। বেশি জনপ্রিয় আপনি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে। হ্যাঁ, ওটাই আমার ফার্স্ট ব্রেক ছিল। সবাই আমরা চিনেছি, দেখেছি ওইটা থেকে। একটু সেই ছোট্ট গল্পগুলো শুনি। অমিতাভ রেজা ডিরেকশন দিয়েছিলেন, বন্ধু নামের একটা সিরিজ ওরা করেছিল, যে দু বন্ধুর গল্প প্রোগ্রাম একটা ছিল। হ্যাঁ, ওরা ইন্ট্রোডিউস করেছিল ফার্স্ট মনে হয় গ্রামীণ ফোনে এ ধরনের কোন একটা প্যাকেজ, ওটারই একটা প্রমোশনাল টুল ছিল হচ্ছে এই টিভিসিটা। তা আমি এবং সাজ্জাদ রেজা বলে আমার এক বন্ধু, আমরা দুজন মিলে ওই বিজ্ঞাপনে অভিনয় করি। নির্দেশনা দেন হচ্ছে কি আমাদের অমিতাভ রেজা। ওটার পর থেকে বেশ মানে লোকজন হয়তো ডাকা শুরু করেছিলেন আর কি, যে কাজকর্মে। এরপরে বেশ অনেকগুলো কাজই করা হয়েছিল আর কি। তার আগে তো ছিলেন থিয়েটারে। আমি
তারপরেও থিয়েটারে ছিলাম। না মানে থিয়েটার দিয়ে আসলে আপনার অভিনয়ের যাত্রাটা শুরু। অ্যাবসলিউটলি আমার থিয়েটারের 90 এর দশকে হয়তো আমি শুরু করেছিলাম একটু আর্লি 94 এর দিকে ত্রিবেণী নামের একটি থিয়েটার দিয়ে আমার শুরু টিএসসি তে। এরপরে আমি 99 সাল থেকে হচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য। আচ্ছা, যখন গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনটা করলেন তার আগে থেকেও আপনি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে, পরে থেকেও যুক্ত, মানে আপনার যাত্রাটা বেসিক্যালি থিয়েটার থেকে শুরু? আমার থিয়েটারে সবচেয়ে বেশি কাজ করা নাগরিক নাট্য সম্প্রদায়। ত্রিবেণী দিয়ে শুরু, ওখানে ওয়ার্কশপ করেছিলাম, কিছু আবৃত্তির ট্রেনিং। নরেন বিশ্বাস আমার ওয়ান অফ দ্য গুরুজ, যার কাছ থেকে আমি উচ্চারণ শিখি। ওখানে আরো অনেক গুণী মানুষরা ছিলেন। এরপরে 99 সাল থেকে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার পরেই হচ্ছে গিয়ে আমি মনে করি যে আমার থিয়েটারের হাতে খড়ি যা বলতে বোঝায় আর কি, যে প্রোডাকশন গুলোতে কাজ করা। তো ওখানে আমি রক্তকরবীতে কাজ করেছিলাম, তারপর কোপেনিকের ক্যাপ্টেন, দেন আরো অনেক নাটক যেখানে নির্দেশক হিসেবে ছিলেন আলী জাকের, সারা জাকের, আমি আতাউর রহমান, খালেদ খান। সো এই মানুষগুলোর সাথে কাজ করার সুযোগ আমার জীবনে আমি মনে করি আমার সবচেয়ে বড় অর্জন। তার কারণ আমি তাদের কাছ থেকে যা শিখেছি তাই আজকে হয়তো বা সেই জ্ঞানটাকেই ব্যবহার করে চালাচ্ছি আমার অভিনয় জীবন। আলী জাকের আমি মনে করি যে উনার কাছ থেকে আমি যা শিখতে পেরেছি তা আসলে আমার অস্ট্রেলিয়ার অ্যাক্টিং স্কুলও আমাকে তো শেখাতে পারেনি। মানে ওনার মতো এরকম জ্ঞানী মানুষের কাছ থেকে, এবং আমি এখনো বিশ্বাস করি যে ওনার মতো এরকম শুধু নির্দেশক নয়, এরকম শিক্ষক পাওয়াও আসলে ভাগ্যের ব্যাপার। এবং আমি সেই সাথে আতাউর রহমানের কথা উল্লেখ করবো, যে আতা ভাইয়ের কাছ থেকে শেখা রবীন্দ্রনাথ এবং শেক্সপিয়ার, খালেদ খান, মানে প্রত্যেকে, সারা জাকের, যারাই ছিলেন তারা আসলে, তাদের সম্বন্ধে আমার বলার কিছু নেই। ওনারা নিজেরাই বাংলাদেশের এক একজন কীর্তিমান, হ্যাঁ, দ্য লেজেন্ডস। তো আমার সৌভাগ্য হয়েছিল, এবং পরবর্তীতে আমি যখন নাটক এবং তারপরে সিনেমা করতে গিয়ে আমার বাচ্চু ভাইয়ের সাথে কাজ হয়েছিল, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আমি গেরিলা ছবিতে অভিনয় করছিলাম যখন। আমি ওনার কাছ থেকে যা শিখেছি ইটস লাইক ট্রেমেন্ডাস। তো এইগুলো আসলে ওই থিয়েটারের পরবর্তী জীবনে যখন টেলিভিশন বা সিনেমায় কাজ করা শুরু করি, তখন আসলে আমি মনে করি যে ওইটা আমার সৌভাগ্য যে আমি অন্যান্য নাট্যদলের মানুষজনের সাথে রেগুলার বেসিস কাজ করতে পারছিলাম এবং শিখতেও পারছিলাম। আমার প্রথম নাটক ছিল সম্ভবত নক্ষত্রের রাত। নির্দেশক ছিলেন হচ্ছে বান্টি ইসলাম, উনি ইন্ডিয়ান থেকে এসেছিলেন। প্রযোজক ছিলেন নিমা রহমান। আর ওই নাটকে আমি ছাড়া সবাই সুপারস্টার, এবং নাটকটা অনেক বেশি জনপ্রিয় ছিল। 2000 সালের কথা বলছি আর কি। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি পপুলার ব্যাক দেন। ওইটাই আমার জীবনের মানে প্রথম টেলিভিশনে কাজ, নাটক। ওইটা স্মৃতি সবসময় মনে থাকবে, ওটা ভোলার মতো নয়। আই রিয়েলি এনজয়েড। এরপরে তো কাজ করে যাচ্ছি, এখনো করছি, যেন সামনেও আরো করবো ইনশাআল্লাহ। নাটক সম্পর্কে তো জানলাম যে নক্ষত্রের রাত প্রথম নাটক ছিল। যদি সিনেমার গল্পটা একটু জানতে চাই, যে প্রথম সিনেমা কোনটা ছিল, কোনটা দিয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন? আমার যতটুকু মনে পড়ে, আমার প্রথম সিনেমা গেরিলা ছিল, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। ওইটা আমি মনে করি যে আমাকে অনেক এনরিচ করেছিল যে সিনেমাটার, কারণ এত বড় ল্যান্ডস্কেপে করা মুক্তিযুদ্ধের উপর, এবং যাদেরকে কাছে পেয়েছিলাম দুর্দান্ত, জয়া আপা ছিলেন, ফেরদৌস ভাই ছিলেন, আমি মানে সিরিয়াসলি কৃতজ্ঞ। ওইটাই আমার শুরু। এরপরে আমি কাজ করেছিলাম নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা, কমার্শিয়াল সিনেমা। ওটা জাস্ট আমার, তখন আমি অস্ট্রেলিয়ায় মনে হয় যাচ্ছিলাম ঠিক আগে, ফেরত এসে কাজ করলাম হচ্ছে আরো এক দুটো সিনেমায়, আমার এক্স্যাক্টলি নাম মনে নেই। তবে লাস্ট সিনেমা ছিল হচ্ছে রোহিঙ্গা, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের। ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাইয়ের এই সিনেমাটা ছিল রোহিঙ্গাদের উপর। 2017 বা 18 সাল থেকে মনে হয় আমরা কাজ শুরু করি, আর রিলিজ পেয়েছিল 2023-এ, 23-এ বা 22-এ। ওইটাই ছিল আমার লাস্ট, মানে বাংলাদেশে করা লাস্ট ছবি ছিল ওটা। পরবর্তীতে বর্তমান সম্পর্কে জানবো ভাইয়া, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক, বক্স অফিসে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থাকুন এটিএন নিউজের সাথেই। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বক্স অফিসের সাথে। আছে আমি নুসরাত সেলিন, এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা ওমর আয়াজ, অনি। ভাই, আবারও ফিরে এলাম।
অতীত বর্তমান সবকিছু নিয়ে জানা হলো, আরো বেশি সময় পেলে আরো বেশি গল্প করা হতো। কিন্তু অনি ভাই, আপনি প্রায় 6 বছর আগে যখন বাংলাদেশ থেকে গেলেন অস্ট্রেলিয়াতে, এবং 6 বছর পরে বর্তমান বাংলাদেশের যদি মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলি, অনেক চেঞ্জ হয়েছে। আমি বলবো যে অনেক বেশি ডেভেলপড হয়েছে। দর্শকরা এখন অনেক বেশি হলমুখী হচ্ছে, কারণ আমাদের সেই ধরনের কাজ হচ্ছে, ভালো ভালো কাজ আমরা পাচ্ছি। সিনেমা বলি বা ওয়েব সিরিজ বলি, নাটক বলি, টিভিসি অফিসি যেটাই বলে থাকি না কেন, অনেক ভালো কোয়ালিটিফুল কাজ হচ্ছে। আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন, মানে আমার কথাটা কতটুকু সঠিক বা যৌক্তিক? না, অবশ্যই তাই। আমি একমত একেবারেই যে এখন একজন অভিনেতা অনেকদিন আগে থেকেই হয়তোবা যে শুধু অভিনয়টি করেই হয়তোবা তার সংসার জীবন চালানো সম্ভব যদি ভালো কাজ করেন। যে সুযোগটা আগে আমি ওরকম ভাবে পাইনি, যেহেতু আমাকে চাকরি করতে হতো। চাকরি করে আমি নাটক যাই করেছি সব ওটা প্যারালালি আমাকে দুটোই চাকরি করতে হতো। এখন সেটা হয় না, এটা একটা ভালো দিক। কিন্তু যেই জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো এখন বেশি পপুলারিটি পাচ্ছে, সেই কাজগুলো আসলে ইউনিক কাজ নয়। অর্থাৎ এই কাজগুলোতে কোথাও আমি আমার সাহিত্য, দেশ, এগুলোর থেকে বেশ দূরে বলে আমার মনে হয়। এর মধ্যে পার্শ্ববর্তী দেশের একটি অংশের, খুব স্পষ্ট করে বললে দক্ষিণাঞ্চলের, ভারতের দক্ষিণাঞ্চলের যে সিনেমাগুলো, সেটা দ্বারা অনেক বেশি ইন্সপায়ার, এবং সেই কাজগুলো আসলে আমাদের দর্শকের নিশ্চয়ই তারা ওগুলো পছন্দ করেন বা চান বলেই হয়তো বা বেশি হয়। কিন্তু এর বাইরেও কিছু ভালো কাজ হচ্ছে, যেটা আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে, সেটা আসলে আশার দিক। এবং অনেক শিক্ষিত, পড়াশোনা এবং সত্যিকার অর্থেই কাজগুলো বুঝে কাজ করার মানুষের সংখ্যা এখন অনেক বেশি আমার মনে হচ্ছে যে ইয়াং জেনারেশনে এসছে, এবং সামনেও আরো আসবে। কারণ আমাদের এখানে এখন অনেকগুলো ফিল্ম ইনস্টিটিউট আছে, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে অভিনয় নিয়ে পড়াশোনা করা হচ্ছে, ফিল্ম নিয়ে পড়াশোনা করা হয়, নাটক নিয়ে পড়াশোনা করা হচ্ছে। তো তারা বেরিয়ে আরো ভালো কাজ করছেন এবং করবেন বলে আমি মনে করি। তবে এখনকার ল্যান্ডস্কেপটা অনেক বড়, এখন আসলেই অনেক বড় কিছু নিয়ে ভাবতে পারেন, বিকজ অফ মার্কেটটাকে এক্সপ্যান্ড করা হয়েছে ইন্টারনেটের কারণে, এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো সেই সুযোগগুলো করে দিচ্ছে। তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক। আমার মনে হয়েছে যদিও এখনো আমাদের নিজস্ব জায়গাটা বা সংস্কৃতিটা কোথায় যেন একটু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কোথায় যেন এখন, কারণ আমার সবসময় মনে হচ্ছে যে টেলিভিশন অলওয়েজ, ম্যাস মিডিয়া মানুষ এবং ইয়াং জেনারেশনকে খুব প্রভাবিত করে। তো আমি যখন ছোট ছিলাম তখন বাকের ভাই দেখেছিলাম। তো বাকের ভাইয়ের চেইন ঘোরানো ওয়াজ এ ট্রেন্ড ব্যাক দেন 90s, যে ওটা একটা, কারণ ওটা আমাদেরকে প্রভাবিত করেছিল। তো এখনকার যেসব অসম্ভব রকম ভায়োলেন্স রিলেটেড কন্টেন্ট দেখাচ্ছে, সেটা আমার মনে হয় যে ইয়াং জেনারেশনকে কোথাও না কোথাও তো প্রভাবিত করছে, এবং সেটার প্রতিফলও হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশন আর আগের মতো হয়তোবা অতটা সহিষ্ণু নয়, যেটা আমার মনে হয়েছে। এবং এটার প্রভাব হয়তোবা আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রি টু সাম এক্সটেন্ট। আমরা শুদ্ধ বাংলায় এখন আর কথা বলতে আগ্রহ বোধ করি না। একসময় 90-এর দশকের নাটক সিনেমায় যে যতটুকুই পারুক একটা প্রমিত বাংলা বলার চেষ্টা হতো, সেটা এখন আর হচ্ছে না। খারাপ ভালো সেটার বিচার হয়তো আমি ওইভাবে করতে যাব না, কিন্তু আমি দেখছি যে আমার ভাষাটা হারিয়ে যাচ্ছে, আমার ভাষার স্বকীয়তাটা হারিয়ে যাচ্ছে। এখন এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে যে ভাষা একটি বহমান নদী, সবসময় একরকম থাকে না, মানছি। কিন্তু কোন দিকে যাচ্ছি সেটাও তো একটা দেখার বিষয়, চিন্তার বিষয়। এবং আমার মনে হয় যে এই জায়গা থেকেও হয়তো একসময় অন্য কিছু বেরিয়ে আসবে, নতুন ধরনের কিছু হয়তো বেরিয়ে আসবে। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। সেই প্রত্যাশা রেখে অনি ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে অনি ভাই কি ফিরবে কিনা আগের মতো অনি হয়ে? না, আপনি সেটা তো আমার উপর নয়, নির্দেশক এবং দর্শকদের উপর। বাট হ্যাঁ, আমি হয়তোবা আবার কাজকর্ম করা শুরু করছি, এবং বাংলাদেশে এখন আমি রেগুলারই আমাকে পাওয়া যাবে হয়তোবা, কারণ আমি চেষ্টা করব এখন এই দেশেই বেশি সময় দেওয়ার। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই যে মানুষটার অভিজ্ঞতার ঝুড়িটা আসলে এত বড়, 90-এর দশক থেকে যার কাজের হাতে খড়ি, অনেক ইয়াং এজ থেকে
সেই মানুষটা দেশের বাহিরে এত সুনাম করেছে, প্রশংসা করেছে, ভালো জায়গাগুলোতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমরাও চাই অনিক ভাই আবারও ফিরে আসুক বাংলাদেশের মাঝে, সেই বিজ্ঞাপন দিয়ে যে বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পেয়েছিলেন। অনেক বেশি শুভকামনা রইল অনিক ভাই, বেস্ট অফ লাক নেক্সট জার্নির জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানো, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং দোয়া করে যেন এখানে ফিরে আসতে পারি, এবং দর্শকদের কাছে অবশ্যই সেই ভালোবাসা যদি আবার পেতে পারি আমার জীবন কৃতজ্ঞ হবে মনে করি। অনেক ধন্যবাদ দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের বক্স অফিস। দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময় আপনাদের প্রিয় এটিএন নিউজের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।